বসে আছি 2025 বইমেলা লিটিল ম্যাগাজিন স্টল। আমার সঙ্গে আছেন নীতিশ বিশ্বাস, আমার শ্রদ্ধেয় দাদা, এবং তিনি শুধু শিক্ষাবিদই নন, সেই সঙ্গে একাধিক পত্রিকার সম্পাদক, বিশিষ্ট প্রাবন্ধিক, সমাজসেবক, সমাজ সংগঠক, আরো বহুবিধ আখ্যা দিয়ে তাকে আখ্যায়িত করা যায়। নীতিশদার সঙ্গে আমার দীর্ঘ 40 বছরের ওপরে সম্পর্ক, এবং তার যে নানাবিধ কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের মধ্যে দিয়ে প্রতি মুহূর্তে আমরা অনেকে প্রাণিত হয়েছি, এবং পরবর্তী সময়ে আমরা অনেকেই লেখালেখির জগতে প্রবেশ করেছি। এই মানুষটি আজকে মহিরুহের মতো বাংলা ভাষা অধিকার রক্ষার আন্দোলনে সমগ্র বাংলায় শুধু না, সমগ্র ভারতব্যাপী মাতৃভাষাকে রক্ষা করবার জন্য তার যে নিরলস সংগ্রাম, সেই সংগ্রামের কথা ধ্বনিত হয়েছে সর্বস্তরে। আজকে ধ্রুপদী ভাষার মর্যাদা পেয়েছে বাংলা ভাষা। কেন্দ্রীয় সরকার সেই ভাষার মর্যাদা দিয়েছেন। সেই ভাষাকে নিয়ে যারা লড়াই আন্দোলন করছেন, তার মধ্যে অগ্রপ্রতীক যাকে হিসেবে বলা যায় পশ্চিমবাংলায়, তার নাম নীতিশ বিশ্বাস। তার একাধিক গ্রন্থ এই যে লিটিল ম্যাগাজিন স্টলে, আমি বলবো যে এটা দেখাতে একাধিক মূল্যবান যে বাংলা ভাষা সাহিত্যের যে সম্ভার, তিনি দীর্ঘ 7 দশক ধরে তার যে পদক পরিক্রমা, তার মধ্যে দিয়ে যে তিনি তার সৃষ্টির স্বাক্ষর রেখেছেন, এই সম্পর্কে আমরা নীতিশদার কাছ থেকে তার মূল্যবান কিছু কথা আজকের সমাজে দাঁড়িয়ে কোথায় আমরা নীতিশদাকে বেশি বেশি করে অনুভব করছি, যখন বাংলা ভাষা এবং সমগ্র আমাদের 1652টি ভাষাই প্রায় আক্রান্ত, একটা দুটো ভাষা বাদ দিয়ে ভাষা আধিপত্যবাদে যখন লড়াই, তার সঙ্গে যখন লড়াই করতে হচ্ছে প্রতিনিয়ত, সেই সময় কেন আমরা নীতিশদাকে বেশি বেশি করে মনে করছি, এবং তার যে কাজ এবং আমাদের পথপ্রদর্শক হিসেবে তার কিছু মূল্যবান কথা তার সঙ্গে আমরা বলে নেব। নীতিশদা, প্রথমেই তোমাকে স্বাগত নবজাগৃতিতে, এবং আজকে এই যে দীর্ঘ পথ তুমি অতিক্রম করে আজকে এখানে এসে দাঁড়িয়েছ, তুমি সে ব্যাপারে যদি কিছু বল। প্রথম কথা হচ্ছে জয়ন্ত রায়, অধ্যাপক জয়ন্ত রায় আমার বর্তমানে যে আত্মীয় স্বজন বা আমার ভাইয়েরা আছে, তার 1 নম্বরে দাঁড়ানো। তার কারণ আমার রক্তের সম্পর্কের যারা তথাকথিত আত্মীয়রা, তারা আমার ভাই মুকুলেশকে নিয়ে, যাকে আমি প্রাণের মতো ভালোবাসতাম, তাকে নিয়ে তারা আগ্রহী নয়। ওই জন্যে তার মুকুলের স্থান পূরণ করার দায়িত্ব জয়ন্ত গ্রহণ করেছে। এটা আমি মনে করি আগামী দীর্ঘদিন আমাদের যেটুকু মহত্তম কাজ, মহত্তম অবদান আছে, তার চর্চার জন্যে যতদিন জয়ন্ত বেঁচে থাকবে ততদিন সে করবে, এই বিশ্বাস আমার আছে। ফলে আমি তার সম্পর্কে আর কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা একটা সংগ্রামের ভিতর দিয়ে উঠেছি। আমরা কখনোই শাসক দলে ছিলাম না। যারাই যখন শাসক দল ছিল, তাদের সমালোচনা করে করে আমাদের এগোতে হয়েছে। কারণ আমরা তাদেরকেই প্রতিনিধিত্ব করি যারা এই সমাজের দিক থেকে
না পাওয়ার তলে। যখনই কোনো পাওয়ার লাইন হয়েছে সেখানে যারা সবার পেছনে, তাদের জন্য আমরা কথা বলে আসছি এবং কথা বলে যাব। এটাই আমাদের জীবনের ধ্রুব নক্ষত্র। বাংলা ভাষার ব্যাপারে আমি প্রথম যে কথাটা বলতে চাই, আসলে আমি সেই বাংলা ভাষার আন্দোলন করি যে বাংলা ভাষা হচ্ছে 85% মানুষের, তার উপরের যে এলিট 25% তাদের অধিকারের জন্য আমি তেমন কিছু বলি না, কারণ তারাই সারা ভারতবর্ষের 22টা জাতীয় ভাষার ভিতরে যে বাংলা ভাষার সবচাইতে মাতৃভাষী জনসংখ্যার দিক থেকে বৃহত্তম, যে বাংলা ভাষায় নোবেল পেয়েছে, যে বাংলা ভাষায় অস্কার পেয়েছে, যে বাংলা ভাষায় নজরুলের মতন কবি আছে, যে বাংলা ভাষায় সুকান্ত সেনের মতন সাহিত্যিক আছে, সেই বাংলা ভাষায় তার যথার্থ মর্যাদা আজকে পাচ্ছে না। যাদের জন্য তারা হচ্ছে আমাদের এলিট শ্রেণী, অনেদি শ্রেণী, এবং তারা শাসক শ্রেণীর পুষ্ট এবং শাসক শ্রেণীর প্রচারপুষ্ট বলে তারা তাদের জীবনের যে মহত্তম কীর্তি তা তারা স্থাপন করতে পারেনি, পারছে না। আমরা তাই জন্য বলতে চাই, আমরা সাধারণ মানুষ, কিন্তু আমাদের যে ধ্রুব নক্ষত্র, আমাদের সাধনার যে তীর্থবিন্দু, সেটা হচ্ছে এই 85% ভারতবাসীর অধিকারের কথা। তাই আমরা যখন বাংলা ভাষার কথা বলি, আমার মাতৃভাষার কথা, তার সঙ্গে সঙ্গে আমরা বলি ভাষা গণতন্ত্রের কথা। যে ভাষাটায় মাত্র 5-10 জন লোক আছে এখনো, তাদেরও যে ঐতিহ্য রক্ষা করা, তাদেরও যে ইতিহাস রক্ষা করা, তাদেরও যে অধিকার রক্ষা করা, তার কথাটা মানেই হচ্ছে ভাষা গণতন্ত্রের কথা। সাঁওতালি ভাষায় যে ওষুধ আছে, সে ওষুধ আমাদের নমশূদ্রদের নেই, সে ওষুধ রাজবংশীদের নেই, সে ওষুধ মুসলিমদের নেই, বাঙালি মুসলিম, কিন্তু সাঁওতালিদের আছে। সাঁওতালি ভাষার সাথে সাথে সেই ঔষধি গুণ, সেই আবিষ্কার, সেই শব্দ ভাণ্ডার, সেই বৃক্ষ লতাদির নাম আমরা ভুলে যাব, তার অধিকার ভুলে যাব, তার গুণ ভুলে যাব। ফলে সাঁওতালি ভাষার আন্দোলন আমার কাছে দীর্ঘ প্রবাহিত বিজ্ঞানের একটা, এইরকম অন্যান্য ভাষার ক্ষেত্রেও তাই। আর আমরা যে অসমীয়া ভাষা বাঙালিকে সবচাইতে নির্যাতন করে চলেছে এখন, আমরা কিন্তু বলি সেই আসামের যে নির্যাতিত মানুষ, তাদের পক্ষে আমরা, সেখানে বাঙালিরা যতুগৃহের মতন আছে, তা সত্ত্বেও সেখানকার গরিব মুক্তমনা মানুষ, তারা আমাদের ভাই, তারা আমাদের বন্ধু, আমাদের কোনো বিরোধ নেই। যে উড়িষ্যা থেকে লক্ষ লক্ষ বাঙালি তার ভাষা হারিয়েছে, প্রতিদিন তাড়িত হচ্ছে, যে বিহার থেকে তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে, বিশেষ করে বিহার ভাঙা যাওয়ার পরে যে ঝাড়খণ্ডে 43% বাঙালি তার একটা স্কুল পর্যন্ত রক্ষা পাচ্ছে না, তাদেরও আমরা বলছি যে সেখানকার সাধারণ গরিব মানুষের সাথে আমার বাংলার গরিব মানুষের বন্ধুত্ব আমি চাই, তা নাহলে মুক্তি আসবে না। আমি তাই জন্য বলতে চাই, আমাদের ভাষা আন্দোলন কোনো বিচ্ছিন্ন ভাষা আন্দোলন নয়। এ ভাষা আন্দোলন হচ্ছে আমাদের ব্যাপক মানুষের সার্বিক বিকাশের অধিকারের আন্দোলন। যে পথে আমরা একসাথে শুরু করেছিলাম, যে পথে আমার ভাইয়েরা জয়ন্ত, মুকুল, অন্য যারা তারাও ছিলেন, সেই পথ এখনো আমরা অনুসরণ করছি, সেটাই আমাদের প্রধান কাজ। একটা কথা মানে জিজ্ঞেস করতে খুব ইচ্ছেই করছে, আর যদিও আমি জানি কিন্তু অধিকাংশ মানুষ জানেন না, যে এই যে এত কাজ তুমি করেছো সারা জীবন ধরে, বাঙালির জাতিসত্তা, বোধ, বোধি, একটি ভারতীয় প্রেক্ষিত, সময়ের শব্দমালা, এবং বিশেষ করে তোমার মেজদা ভাষাতত্ত্ববিদ, প্রখ্যাত অধ্যাপক নরেন বিশ্বাস, তাকে নিয়ে বই পড়েছ, নৈনিতালের পথে পথে
এখানকার বাঙালিদের সুখ দুঃখ সেই সমস্ত কিছু তুমি সারা জীবন ধরে তোমার অন্তরে মধ্যে দিয়ে দাঁড়িয়ে যে অনুভব, সেই অনুভবের জায়গা থেকে বাঙালির যে দুঃখ কষ্ট সমস্ত কিছু তার ভাষার সঙ্গে সঙ্গে উঠে এসেছে। বিশেষ করে ভারতের উদ্বাস্তু যে বাঙালি, দলিত বাঙালি, সেই বাঙালির যে নিপীড়ন এবং অর্থনৈতিক বৈষম্য, ভাষাগত যে অত্যাচার, সমস্ত জায়গার থেকে যে শিকড়চ্ছিন্ন বাঙালিদের নিয়ে তুমি সারা জীবন কাজ করেছো, সেই সমস্ত বিষয় আমরা হয়তো অনেকগুলো পর্বে তোমার সঙ্গে আলোচনা করতে হবে। কিন্তু তুমি যদি কিছু কিছু ক্ষেত্রে বলো যে তোমার বইগুলোর মধ্যে যে কোন বইগুলো সব থেকে তোমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের সামাজিক প্রেক্ষিতে দাঁড়িয়ে, যদিও আমাদের মনে হয় সমস্ত বই সমানভাবে গুরুত্বপূর্ণ, তাহলেও আজকের সময়ের প্রেক্ষিতে তোমার কি মনে হচ্ছে সেই অনুভবগুলো যদি আমাদের কাছে। আমি আজকে এই সুযোগে এই বইমেলার সামনে দাঁড়িয়ে আমি আমাদের সামনে যে বইগুলো আছে সেইগুলো নিয়ে আগে কয়েকটি কথা বলছি। এই যে এই বইটা দেখতে পাচ্ছ, এই বইটা হচ্ছে বাঙালি জাতিসত্তা। তার প্রথম লাইন সেই রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা, বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক সে ভগবান। 1905-এর যে আন্দোলনের নানা সীমাবদ্ধতাও ছিল, আমাদের মতো ছিল, তা সত্ত্বেও বলছি এই বইটা ভারতীয় প্রেক্ষিতে দাঁড়িয়ে আমাদের কাছে মূল যে আমরা যে আন্দোলনের ধারাবাহিকতা রবীন্দ্রনাথকে অনুসরণ করে তারই পথ প্রদর্শন। আর তা গিয়েছে 21শে ফেব্রুয়ারি শহীদদের মৃত্যু বরণে, তা গিয়েছে 19শে মে শহীদানে, তা গিয়েছে মানভূমের ভাষা আন্দোলনের অজস্র ত্যাগের ভিতর দিয়ে। এইটি হচ্ছে আমাদের ভাষা আন্দোলনের ভিত্তি। দ্বিতীয় বলতে পারি, এই বইটা আমাদের যারা শহীদ হয়েছে আমি দেখছি তাদের নিয়ে আমরা এই বইটা করেছি আমাদের নতুন প্রজন্মকে জানানোর জন্য যে এই তোমার শহীদ, এরা তোমার জন্য প্রাণ দিয়েছে, তাদের দিকে তোমরা তাকাও, তাদের দেখো এবং তাদের জানো। আমরা আর একটা বই করেছি, একটি পত্রিকায় গত 15 বছর ধরে যে প্রবন্ধগুলো প্রকাশিত হয়েছে আমার, সেইগুলোর সংকলন। এই বইয়ের ভিতরে তা আমরা পরিবর্তন করিনি। কেন? ওই 20 বছর আগে আমি যা ভাবছি সেই সময় যে ভাষায়, যে ভাবে, যে অভিব্যক্তিতে, সেটা এই বইতে পরপর সাজানো আছে। এটা সময়ের শব্দমালা 2। এর আগে আর একটা বই হয়েছিল, ওইরকম আমার অনুভূতির কথা সেখানে বলা ছিল। আমি আরেকটি কথা বলতে চাই, আমরা এই যে নৈনিতালের পথে পথে নামক বইটা, এই বইটা আমার চোখ খুলে দিয়েছে। আমি যখন ভাষা সমীক্ষার কাজে উত্তরপ্রদেশে, অবিভক্ত উত্তরপ্রদেশে যাই, আমি ওখানে গিয়ে দেখি সেখানকার মানুষেরা নানাভাবে নির্যাতিত এবং তারা নানাভাবে অধিকার হারা। এবং ভারতবর্ষের যে এনআরসি রয়েছে পরে আসামি, সেই এনআরসির প্রথম সূচনা হয় 2000 সালে নতুন উত্তরাখণ্ড গড়ে ওঠার সাথে। তার বিরুদ্ধে আমরা তখন আন্দোলন করি। 2001 সালে আমরা এখানে সহমর্মী গড়ে উঠে এবং ওই বিজয়কে অর্জনের ভিতর দিয়েই সহমর্মী গড়ে উঠেছিল, যার থেকে পরে আমাদের যে সমিতি, সর্বভারতীয় বাংলা ভাষা সমিতি, সেটা গড়ে উঠেছে 2013 সালে। এইটা কিন্তু আর একটা কথা এর সাথে যুক্ত, সেটা হচ্ছে আমাদের পত্রিকা পত্র, এটা 58তম বর্ষ, 58তম সংখ্যা, এটা বিশেষ সংখ্যা। আর আমাদের বর্ষ হচ্ছে 54তম বর্ষ। আমরা অনেক সংখ্যা করেছি, কিন্তু এর ভিতর দিয়ে আমরা কি করছি যে এই পত্রিকার ভিতর দিয়ে আমরা 72 সাল থেকে বাংলা ভাষার আন্দোলনকে সংহত করার চেষ্টা করেছি। 1972 সালে বাংলাদেশ যুদ্ধের বিজয়ী হয়েছে, তার থেকেই আমাদের ঐক্যতানের জন্ম। অর্থাৎ
সেখানেই ঢাকা কলকাতা হৃদয় সংগ্রামী যে অভিব্যক্তি তাই পত্রিকার ভিতরে প্রকাশিত হয়েছে। আমরা পরে ভারতবর্ষের ভাষার অধিকারের কথা বলতে গিয়ে একটি বই করেছি। সেই বইটি হচ্ছে এই যে, তার নাম হচ্ছে ভাষা গণতন্ত্র। এই ভাষা গণতন্ত্র মানে আমি প্রথমে যে কথা বলেছিলাম, সমস্ত ভাষার অধিকার। আর ধীরে ধীরে আমাদের এখানে এখন যে নতুন শিক্ষানীতি নামিয়ে আনা হচ্ছে, যেটা মনুবাদী শিক্ষানীতি, এই শিক্ষানীতির মাধ্যমে আমাদের নতুন প্রজন্মকে আবার মনুবাদী যুগে ঠেলে নিতে চায়। যার বাবা মা যা করতো সেই প্রফেশনে তাকে যেতে হবে, সেইটাই তারা পারদর্শী করে সেখানে তাদের ঠেলে দিচ্ছে, মাতৃভাষাকে সংকুচিত করে দিচ্ছে। এবং এটার বিরোধিতা করেছিলেন আমাদের রাজ্য সরকার, কিন্তু বিরোধিতা করা সত্ত্বেও তো জানে যে বিশ্ববিদ্যালয়ে আবার ওই শিক্ষানীতি তারা চালাচ্ছে। এর বিরুদ্ধে তাহলে কারা কথা বলবে? কেবলমাত্র রাজনৈতিক কথা বলে হবে না, আমরা যারা রাজনৈতিক বাইরে সাধারণ মানুষ, আমাদেরও কণ্ঠ উচ্চারণ করতে হবে। আমরা ভাষা আন্দোলনের জন্য আরেকটা কাজ করেছি। আমাদের সুনীল গাঙ্গুলি থেকে শুরু করে অনেকেই ভাষা আন্দোলন করেছে, কিন্তু তারা সংবিধানে কি অধিকার আমাদের আছে তা নিয়ে কিন্তু কোনো কাজ করেনি। এর উপর কোনো বই তারা খণ্ডন করতে করেনি। আমরা তা করে সাধারণ মানুষকে যখন আইপিটিএ বা ভারতীয় গণতন্ত্র সংঘ গড়ে ওঠে, তার উদ্বোধনী অনুষ্ঠানে জওহরলাল নেহরু বলেছিলেন, আইপিটিএ স্টার্স দ্য পিপল। আমরা সেই রকম প্রত্যেকটা বাংলাভাষী মানুষকে, প্রত্যেকটা মাতৃভাষা প্রেমী মানুষকে আমরা মাতৃভাষা আন্দোলনের নেতৃত্বে প্রতিষ্ঠা করতে চাই, যোদ্ধা করে তুলতে চাই। সেই কাজটা আমরা এর মাধ্যমে করছি। আমরা এই স্বল্প পরিসরে তো নিশ্চয়ই কাজকর্ম, আমরা বেশ কয়েকটি এপিসোডে আমরা নীতিশদাকে ধরবো এবং তার জীবনের যে মহামূল্যবান কাজ, সেই সমস্ত কাজগুলো নিয়ে তিনি শুধু তো তার নিজের যে পরিধি তার মধ্যে দাঁড়িয়ে তিনি অনেককে নিয়ে ভেবেছেন। যেমন আমাদের ভারতবর্ষের মধ্যে আম্বেদকর, তার যে অবদান, সংবিধান আম্বেদকর তাকে নিয়ে যেমন ভেবেছেন, সেই সঙ্গে ভুবনচন্দ্র থেকে শুরু করে বহু মনীষীকে নিয়ে ভেবেছেন, প্রগতি আন্দোলনকে নিয়ে ভেবেছেন। এবং সর্বোপরি নীতিশদা শুধু একজন প্রাবন্ধিক বললে ভুল বলা হবে, একজন কবি এবং সাহিত্যিক। তিনি তার ভেতর যে কবি সত্তা আছে, সেই কবি সত্তার মধ্যে দাঁড়িয়ে আমরা নিশ্চয় তার কবিতার বইও পাচ্ছি, একজন কবিকেও আমরা আবিষ্কার করতে পারছি। এইভাবে আমরা প্রত্যেকটি পর্ব ধরে ধরে, বই ধরে ধরে আমরা এরপরে নীতিশ বিশ্বাসের যাবতীয় যা কাজকর্ম সেটা তুলে ধরার চেষ্টা করবো। আজকে এই পর্যন্ত একটা শেষ করি, একটা কথা বলি। এই বইটি হচ্ছে আমি সারা ভারতে প্রায় প্রতিটি বাঙালি অঞ্চলে গিয়েছি, সেখানে বাঙালিদের নানা দুরবস্থার কথা এই বইতে বলে। এটা খুব ছোট্ট আঞ্চলিকতা, কিন্তু এইরকম সংগঠিতভাবে ভারতবর্ষে কোনো বই তৈরি হয়নি। আর আমি একটি কথা বলে শেষ করছি, আমরা যে বই করেছি প্রত্যেকটা বইয়ের ভিতরে তার নিজস্বতা, স্বাতন্ত্র্য এবং অনন্যতা এত তীব্র, যেটা অন্য কারোর সাথে তুলনা করা চলবে না। আজকে এই পর্যন্ত রইল, আমরা আবার ফিরে আসবো। আপনাদের ছোট থাকুন।